হার্ট অ্যাটাকের 8টা আর্লি সাইন যে কি হতে পারে, আগে থেকে বুঝবেন কি করে যে কারো হার্ট অ্যাটাক হতে পারে কিনা? বডি আমাদের অত্যন্ত কঠিন একটা মেকানিজম বডির মধ্যে কাজ করে এবং ঈশ্বর অনেক কিছু যন্ত্রপাতি, সিগন্যাল, রিসেপ্টর আমাদের বডির মধ্যে দিয়ে দিয়েছেন। বডি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে জানান দেয় যে কারো হার্ট অ্যাটাক হবে কিনা। সেই 8টা আর্লি সাইন অ্যান্ড সিমটমস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো হার্ট অ্যাটাকের আগে বডিতে আমরা লক্ষ্য করতে পারি। প্রথমটাই চেস্ট পেন বা বুকে ব্যথা নিয়ে আমরা আলোচনা করব, যেটা 1 নম্বর সিমটম বলতে পারেন। অনেকের বুকে ব্যথা হয় আবার চলে যায়, অনেকে বলেন এখানে ব্যথা করছে, এখানে কোনো দিন এখানে, আবার এখানে। কিন্তু বুকে ব্যথা যে হচ্ছে এবং আপনি যদি এটা ফিল করেন, জাস্ট এটা অনুমান না বা মনের ভুল নয়, তাহলে কিন্তু খুব জরুরি যেটা একটা প্রপার ইভ্যালুয়েশন করা। হ্যাঁ, আমরা জানি অ্যাসিড রিফ্লাক্স থেকেও বুকে ব্যথা হতে পারে, আমরা জানি মাসল পেন থেকেও বুকে ব্যথা হতে পারে, আমরা জানি ফুসফুসের কোনো কারণেও বুকে ব্যথা হতে পারে, আমরা জানি হারপিস জস্টারে বুকে ব্যথা হতে পারে, আমরা জানি সাইকোলজিক্যাল প্রবলেম বা স্ট্রেস থেকেও বুকে ব্যথা হতে পারে। কিন্তু বুকে যে ব্যথা হচ্ছে সেটা তো হার্টের কারণেও হতে পারে। সুতরাং সব ক্ষেত্রে বা সবকটা জায়গাতে এটা সাধারণ গ্যাসের ব্যথা এটাকে না বোধহয় অনুমান করাই শ্রেয়। বুকে ব্যথা হলে তার কতগুলো পদ্ধতি আছে জানার যে আপনার হার্ট সুরক্ষিত কিনা। শুধু একটা ইসিজি করে আমি দেখে নিলাম, সেই দেখে আমি বোঝার চেষ্টা করলাম আমার হার্ট ঠিক আছে, বা একটা ইসিজি করে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম ও আমার ইসিজি একদম নর্মাল, আমার হার্ট একদম ঠিক। ব্যাপারটা তা নয়। ইসিজি হার্টের অসুখের সবকটা জায়গা কভার করে না, এবং অনেক হার্ট অ্যাটাক আছে যেগুলোতে ইসিজিতে চেঞ্জ খুঁজে পাওয়া যায় না, তাদের নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন বলা হয়। সেক্ষেত্রে ইসিজি নর্মাল থাকতে পারে, স্বাভাবিক। বুকে ব্যথা হলে শুধু ইসিজি একমাত্র পরীক্ষা নয় যেটা আপনাকে বলে দেবে আপনার হার্ট একদম সুরক্ষিত আছে। আরও কিছু পরীক্ষা আছে, হতে পারে আপনাকে ইকো করতে হবে, হতে পারে আপনাকে টিএমটি বা ট্রেডমিল টেস্ট করতে হতে পারে, হতে পারে আপনাকে অ্যানজিওগ্রামের মতো পরীক্ষাও করতে হতে পারে, যদি আমরা সেক্ষেত্রে অনুমান করি কোন কোন ক্ষেত্রে আপনার হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি বা রিস্ক ফ্যাক্টর কোন কোন ক্ষেত্রে থাকবে। কারো যদি পারিবারিক ইতিহাস থাকে, কারো যদি ফ্যামিলিতে আর্লি ডেথের হিস্ট্রি থাকে, বা কারো যদি ফ্যামিলিতে ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্টের অসুখ থাকে, বা তার নিজের যদি ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের অসুখ থাকে, বা কারো যদি ওজন খুব বেশি, কোনো যদি পুরুষ মানুষ হন এবং তার বয়স যদি 40-এর ঊর্ধ্বে হয়, তাহলে দেখা যায় যে খুব অল্প বুকে ব্যথাকেও উপেক্ষা না করা ভালো। প্রপার ইভ্যালুয়েশনটা খুব জরুরি। এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখি বা শুনি যে অমুক একজন 38 বছর বয়সে মারা গেছে, সাডেন ডেথ হয়েছে। তার কি 38 বছরের আগে তার কি সব কিছু ঠিক ছিল? তার কি রক্তের পরীক্ষা ঠিক ছিল? তার কি হার্টের ইভ্যালুয়েশন করা হয়েছিল, বা তার কোনো সিমটম হয়নি? এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি বা শুনি যে বলেন যে মাঝে মাঝে একটু বুকে ব্যথা হতো বা খুব লেথার্জি হতো, সেক্ষেত্রেও দেখা যায় যে আমরা সেটাকে ইগনোর করেছি, আমরা সেটাকে ভালো করে দেখিনি, যেটা জাস্ট একটা মনের ভুল কিনা। আমরা ভেবেছি যে এটা একটা গ্যাসের অসুখ হয়েছে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা ভাবে যে এটা গ্যাসের প্রবলেম, এটা গ্যাসের ওষুধ খেলেন। ব্যাপারটা তা নয়। গ্যাসের প্রবলেম খুবই সাধারণ একটা ঘটনা এবং খুব কম বিপজ্জনক একটা বুকে ব্যথার কারণ, যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে। এর চেয়ে বুকে ব্যথার অনেক বড় বড় তাবড় তাবড় কারণ আছে। সুতরাং বুকে ব্যথা হলে তার পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে, তার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জেনে নিতে হবে আমাদের হার্ট সুরক্ষিত আছে কিনা। 2 নম্বর, বুকে ব্যথাটা অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে কিনা। কারো বাঁ হাতে হতে পারে, কারো গলায় হতে পারে, চোয়ালে হতে পারে, কারো বাঁদিকের বুকে ব্যথাটা আপার অ্যাবডোমিনাল পেন হতে পারে। এগুলো হার্টের ব্যথার সাথে সম্পর্কিত। আসলে হার্টের ব্যথা যে নার্ভগুলো দিয়ে আমরা অনুভব করি, সেগুলো এই নার্ভের কিছু কিছু অংশ এইসব জায়গাতেও ছড়িয়ে থাকে, সেজন্য রেডিয়েশন হয়, পেনটা রেডিয়েট করে আমরা বলি। সুতরাং বুকে ব্যথার সঙ্গে ব্যথাটা যদি কোনো ছড়িয়ে যায় কোনো দিকে, যে জায়গাগুলোর কথা আমি বললাম বিশেষত, সেগুলোকে আপনি অ্যানজাইনা বা বুকে ব্যথা হিসাবে ধরতে পারেন, এবং
সেটার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে একটু আগেই আমি আলোচনা করছিলাম, সেগুলো আপনাকে করে দেখে নিতে হবে। 3 নম্বর শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট অনেক কারণে হয়। আমাদের যে শিক্ষকরা ছিলেন ডাক্তারিতে, তারা শ্বাসকষ্টের কারণ হিসাবে মেন্টাল প্রবলেমকেও ধরেছিলেন, যে সাইকোলজিক্যাল পার্ট। কিন্তু হার্টের প্রবলেম এবং ফুসফুসের কারণেও তো শ্বাসকষ্ট হতে পারে। হার্টের পাম্পিংয়ের প্রবলেম হলে, বা কার্ডিওমায়োপ্যাথি হলে, বা ইস্কেমিক হার্ট ডিজিজ বা ওয়াল মোশন অ্যাবনর্মালিটি বলে একটা জিনিস আছে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে হার্টের প্রবলেম থেকে শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং শ্বাসকষ্ট হচ্ছে মানে সবসময় যে আপনার অ্যাসমা বা সিওপিডি গোছের কিছু হয়েছে বা ফুসফুসে সেটা সমস্যা হবে তা তো নয়, হার্টের প্রবলেম থেকেও হতে পারে। কারো যদি শ্বাসকষ্ট হয়, তাহলে তার উচিত হার্টটাকে একবার ভালো করে চেক করে নেওয়া, দেখে নেওয়া যে হার্টটা ঠিক আছে কিনা। অনেকে জানেন তার অ্যাসমা আছে, সেক্ষেত্রে তিনি ভাবছেন যে আমার অ্যাসমার কারণে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তার অ্যাসমার সাথে হার্টটাও খারাপ হয়েছে কিনা সেটাও তো একটা পিরিয়ডিক ইভ্যালুয়েশন দরকার। মাঝে মাঝে সেটাও তো ঠিক করে দেখে নেওয়া দরকার। কোনো যদি অ্যাসমা সিওপিডি পেশেন্ট তার শ্বাসকষ্টটা সাম্প্রতিক সময়ে বেড়ে যায়, তাহলে তিনি কিন্তু তার হার্টটা একবার চেক করে নেবেন। এবং আমরা জানি হিমোগ্লোবিন কমে গেলেও শ্বাসকষ্ট হয়, হিমোগ্লোবিন কমে গেলেও হার্টে অক্সিজেন সরবরাহের প্রবলেমের জন্য ইস্কেমিয়া হয় এবং তার জন্য শ্বাসকষ্ট হতে পারে। সুতরাং রক্ত শরীরে ঠিকঠাক আছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হবে। 4 নম্বর কোল্ড সোয়েট, যে ঠান্ডা ঘাম হচ্ছে কিনা শরীরে, হাঁটাচলা করতে গেলে একটু বেশি ঘামছেন কিনা, হার্টটা একবার ভালো করে চেক করে নিন। বা রাত্রিবেলা ঘুমের মধ্যে আপনার অন্যদের ঘাম হচ্ছে না, আপনার ঘাম হচ্ছে কিনা, সেক্ষেত্রেও একটু হার্টটা ভালো করে চেক করে দেখে নেবেন। 5 নম্বর ইনডাইজেশন বা নসিয়া ভমিটিং, বা একটা চাপ বা খাওয়ার পরে বুকের মধ্যে একটা অস্বস্তি বা পেটের মধ্যে একটা অস্বস্তি, এই সমস্যাগুলো আছে কিনা, এটাও হার্টের সমস্যা হতে পারে। খুব নর্মাল আপনার অম্বল অ্যাসিডিটি হয়েছে, সেটা তো 2-5 দিনের বেশি থাকা সম্ভব না। কিন্তু আপনার বেশ একটা সময় ধরে খাওয়ার পরেই একটা পেটে অস্বস্তি, খাবার পরেই একটা বুকে অস্বস্তি, পেটে অস্বস্তি মানে আমি আপার অ্যাবডোমেনের কথা বলছি, বা বুকে অস্বস্তি, বা আপনার হজমের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটা হার্টের চিকিৎসাটা করে দেখে নিতে হবে, বা হার্টের কিছু পরীক্ষা অন্তত আপনাকে করে দেখে নিতে হবে। যদি কোনো প্রবলেম বেরোয় তার চিকিৎসা করতে হবে। আবার এটাও আমি বলছি না যে অম্বল অ্যাসিডিটি হলো মানেই সবসময় আপনার হার্টের অসুখই হতে হবে। পেটের সমস্যাতে অম্বল অ্যাসিডিটি হয়, সেটাই সবচেয়ে কমন। গলব্লাডারের প্রবলেম বা লিভারে কোনো সমস্যা, বা আপনার পেপটিক আলসার ডিজিজ, বা আপনার ইসোফেজিয়াল ইরোশন, বা আপনার গ্যাস্ট্রিক ইরোশন, বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বা আপনার গ্যাস্ট্রাইটিসের মতো সাধারণ অসুখ হয়ে আছে কিনা সেটাও তো দেখতে হবে। কিন্তু অম্বল বা গা বমি বা বমি বা খাবার পরে একটা অস্বস্তি হলে হার্টটাও একবার চেক করে নিতে হবে, আমার বার্তা এটাই। 6 নম্বর, যদি আনইউজুয়াল ফ্যাটিক বা উইকনেস হয়, আপনি হঠাৎ করে দেখছেন আপনার খুব দুর্বল লাগছে শরীর, আপনার কাজ করতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না কিছু করতে, অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে একবার হার্টটা পরীক্ষা করে দেখে নিতে হবে। হার্ট যদি অনেক সময় ভালো করে কাজ না করে, যদি পাম্পিং ঠিকঠাক না হয়, যদি হার্টে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক না থাকে, যদি হার্টের মধ্যে অন্য কোনো অস্বস্তি তৈরি হয়, তাহলে ওভারঅল শরীরে আপনার একটা দুর্বলতা কাজ করবে, একটা একটা লেথার্জি কাজ করবে, একটা অস্বস্তি কাজ করবে। সেটা একবার হার্টটা চেক করে দেখে নিতে হবে। এটা আমরা খুব সাধারণ একটা ভাবি যে আমাদের দুর্বল লাগছে, কেন লাগছে? ঠিক আছে, এটা ভিটামিন খাই কয়েকদিন, কিন্তু আপনি দেখলেন এই দুর্বলতাটা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার একবার শরীরের সবকিছু পরীক্ষা করে দেখে নিতে হবে। কিছু ব্লাড টেস্ট, ইসিজি, ইকো, একটা ইউএসজি ইত্যাদি পরীক্ষা, সেগুলো করে দেখে নেওয়া শরীরের মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা। 7 নম্বর প্যালপিটেশন বা ইররেগুলার হার্টবিট, যেটাকে আমরা বুক ধড়ফড় বলি, সেটা হার্টের কোনো একটোপিক হতে পারে, বা এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, বা পিএসভিটির মতো হার্টের রিদমের কোনো প্রবলেম হতে পারে, বা ইস্কেমিয়াও হতে পারে। সুতরাং বুক ধড়ফড় করছে কি না সেটা আপনাকে একবার দেখে নিতে হবে। অনেক সময় শর্ট স্পেল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, নিজে নিজে কনভার্ট হয়ে যায়, কিছুক্ষণে বুক ধড়ফড় করলে হয়ে গেল। কিন্তু এটা যদি আমরা চিকিৎসা না করে রেখে দিই, এই ভিটি বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটা থেকে আপনার সাডেন ডেথ হতে পারে। সুতরাং বুক ধড়ফড় মাঝে মাঝে করছে, সেটা অ্যাংজাইটিতেও হতে পারে, সেটা প্যানিক অ্যাটাকেও হতে পারে, আমি মানছি। কিন্তু আপনার হার্টটার যে কোনো প্রবলেম নেই, সেটা আপনি পরীক্ষা না করে কিভাবে বুঝবেন, বা ডাক্তার না দেখিয়ে আপনি কিভাবে বুঝবেন? সেটা একজন ডাক্তার আপনাকে দেখা দরকার।
এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। বুক ধড়ফড় করলে একটা ইসিজি, ইকো, তার সঙ্গে একটা হল্টার মনিটরিং করে হার্টের রিদম অ্যানালিসিস করা দরকার, যে অন্য কোনো রিদম আছে কিনা। যদি অন্য কোনো রিদম থাকে, যদি সাইনাস রিদম বাদ দিয়ে অন্য কিছু প্রবলেম থাকে, তাহলে সেটা চিকিৎসা করতে হবে। যদি সাইনাস ট্যাকিকার্ডিয়া আপনার থাকে, তার কারণ খুঁজে বার করতে হবে, যে কেন পালস রেট আমার বেশি, বা আপনার যদি পালস রেট কম থাকে, কেন পালস রেট কম? এটা কি আপনার ছোটবেলা থেকেই কম, না আপনি অ্যাথলেট, নাকি আপনার থাইরয়েড সমস্যা আছে, না অন্য কিছু প্রবলেম আছে? সেটা আপনাকে খুঁজে বার করে নিতে হবে, না ওষুধ থেকে হচ্ছে। যদি ট্যাকিকার্ডিয়া বা পালস রেট বেশি থাকে, তার ট্রিটমেন্ট আছে। যদি ব্র্যাডিকার্ডিয়া বা পালস রেট কম থাকে, তার ট্রিটমেন্ট আছে। কিন্তু বুক ধড়ফড় কেন করছে, সবসময় যে টেনশন থেকে বুক ধড়ফড় করে না, সেটাই আমি এই বার্তাটা দিতে চাই। বুক ধড়ফড়ের জন্য কোনো স্ট্রাকচারাল প্রবলেমও হার্টের থাকতে পারে, যেটা চিকিৎসা করা দরকার। আর 8 নম্বর, সাডেন অ্যাংজাইটি বা ইমপেন্ডিং ডুম, বা মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব, হট করে আমার অ্যাংজাইটি স্পেল হচ্ছে বা বুক ধড়ফড় করছে, তাহলে কিন্তু হার্টটা একবার চেক করে নেবেন। যে সবসময় যে আপনার প্যানিক অ্যাটাকই হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে, তার তো কোনো মানে নেই। বা আপনার মনে হচ্ছে বসা থেকে উঠছেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন, সেক্ষেত্রে হার্টের একবার চেক করে দেখে নিতে হবে, হার্টের পরীক্ষা নিরীক্ষা করে, যে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্ট বা তার আনুষঙ্গিক যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এবং সেটা পেশেন্টের, এক পেশেন্টের চেয়ে আরেক পেশেন্টের ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে টেস্টের। সবার ক্ষেত্রে যে একই রকম টেস্ট হবে, তার তো কোনো মানে নেই। কারো শুধু একটা ইসিজি, ইকো করে আমরা মোটামুটি বুঝে যাই, কারো দেখা গেল কিছু আমরা চেঞ্জেস দেখলাম, তার ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কিছু হার্টের পরীক্ষা করতে দিতে পারি। সুতরাং এই 8টা যদি সিমটম আপনার শরীরে থাকে, তাহলে আপনাকে সজাগ সচেতন হয়ে গিয়ে একজন ডাক্তারবাবুর কাছে যেতে হবে, যিনি আপনাকে পরীক্ষা করবেন, যিনি আপনার সাথে কথা বলবেন, যিনি আপনাকে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে আপনাকে নিশ্চিন্ত করবেন যে আপনার কোনো হার্টের অসুখ নেই, বা হার্টের কোনো অসুখ থাকলে সেটা তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন, বা কোনো একজন কার্ডিওলজিস্টের কাছে আপনাকে রেফার করবেন। ভালো থাকবেন। নমস্কার।